সম্প্রতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে একটি ভুয়া খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, ৮১ বছর বয়সী এই অসুস্থ বিচারপতিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়, যেখানে তাকে ঘিরে একদল আইনজীবী উল্লাস করেন। এই ঘটনাকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার চরম দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মাত্র ১.৫ মাস আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, কোনো মামলার তদন্তে দোষী প্রমাণের আগে কাউকে গ্রেপ্তার করা হবে না, তবে সেটা সরকার অন্য উপদেষ্টার মতোই থেকে গেছে কথার কথা হিসেবে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করলো অন্তর্বর্তী সরকার? কেন এমন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো যেই মামলার সাথে তার কোনো সম্পর্কই নেই? তিনি ওই মামলার ৪৪তম আসামি। আমাদের বিশ্লেষণ হলো, বিচারপতি খায়রুল হকের এই গ্রেপ্তার ভবিষ্যতে ৫টি বড় প্রশ্নের মুখোমুখি করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বিচার ব্যবস্থাকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত ২৪শে জুলাই ভোরে বিচারপতি খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়। এরপর গোয়েন্দা পুলিশের দপ্তরে সারাদিন বসিয়ে রেখে রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। ৮১ বছর বয়সী এই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়েছিল। যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনি দৃষ্টিকোণ থেকে সেটি একেবারেই ভিত্তিহীন। ২০২৪ সালের ১৮ জুলাই সরকার বিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ির কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ। ওই ঘটনার প্রায় ১ বছর পর আহাদের বাবা আলাউদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬৭ জনকে আসামি করা হয়। এজাহারে আসামির তালিকায় ৪৪ নম্বরে আছে বিচারপতি খায়রুল হকের নাম। গত বছরের জুলাইয়ে নিহত আহাদের বাবা মোহাম্মদ আলাউদ্দিন নোয়াখালীর বেগমবাজার নরোত্তমপুর ইউনিয়নের বিএনপি সহ সভাপতি। এজাহারে তিনি অভিযোগ করেন, গত বছর ১৮ জুলাই বিএনপির মিছিল যাত্রাবাড়ি থানার কাজলা পুলিশ বক্সের সামনে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গুলির মুখে পড়ে মিছিলটি। এতে গুলিবিদ্ধ হন আহাদ। দর্শক, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জন্ম ১৯৪৪ সালের ৮ই মে। সেই হিসেবে এখন তার বয়স ৮১ বছর। হত্যা মামলার অভিযোগ সত্যি হলে এই অশীতিপর বয়সে তিনি গত জুলাইয়ে যাত্রাবাড়িতে আওয়ামী লীগের মিছিলে যোগ দেন এবং গুলি চালিয়ে আহাদকে হত্যায় অংশগ্রহণ বা সহযোগিতা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মাত্র ১.৫ মাস আগেই বলেছিলেন, তদন্তের দায় না পেলে কাউকে গ্রেপ্তার করা হবে না। পুলিশ তার অধীনস্থ বলে আমরা কি ধরে নিতে পারি যে মামলা হওয়ার মাত্র ১৭ দিনের মধ্যে তার তদন্ত শেষ করে ফেলতে পেরেছে? আর সেই তদন্তে ৮১ বছর পেরানো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির মিছিলে নেমে গুলি চালানোর প্রমাণ কি পেয়েছে? যদি এমনটি ঘটে, তাহলে বিচারপতি খায়রুল হক সাধারণ কোনো মানুষ নন, রীতিমতো একজন সুপারম্যান। আর তাকে গ্রেপ্তার করা পুলিশ বাহিনীর সাফল্য ছাড়িয়ে গেছে সুপারম্যানের ক্ষমতাকেও। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান লিখেছেন, যে পুলিশ তাকে আটক করেছে, যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আটকের নির্দেশ দিয়েছে এবং যে ম্যাজিস্ট্রেটরা তাকে কারাগারে পাঠিয়েছেন, তারা এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত সরকারের সবাই ভালো করে জানেন যে হত্যাকাণ্ডের সাথে বিচারপতি খায়রুল হকের জড়িত থাকার কোনো প্রমাণ নেই এবং ভবিষ্যতে কোনো প্রমাণ সামনে আসবে না। সুতরাং এই গ্রেপ্তারের জন্য কোনো ধরনের আইনি বা বাস্তব ন্যায্যতা নেই, যা যথাযথ প্রক্রিয়া বা মৌলিক আইনি নীতি সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন ডেভিড বার্গম্যান। দর্শক, এভাবে প্রমাণ ছাড়া গ্রেপ্তারকে বলা হয় আরবিট্রারি ডিটেনশন, যেটি ভবিষ্যতে বর্তমানের ক্ষমতাধরকে অনেক প্রশ্নের মুখে ফেলে দিবে। অবশ্য ক্ষমতা নেওয়ার প্রায় ১ বছরে এমন বহু বিতর্কিত গ্রেপ্তারের ঘটনা ঘটিয়েছে নতুন বন্দোবস্তের কারিগর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে একটি ভুয়া মামলায় বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হলো? গত ২৫শে এপ্রিল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখেছিলেন, বিচারপতি এবিএম খায়রুল হক এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদ কেন এখনো গ্রেপ্তার হচ্ছেন না?
তার পরপরই মব সৃষ্টি করে নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার হওয়ার পর অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতে নানাভাবে বিএনপিপন্থী আইনজীবীদের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হয় অবসরপ্রাপ্ত প্রধান এই বিচারপতিকে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঢুকতে দেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বিচারপতি খায়রুল হকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকে। আদালত কক্ষ বিএনপিপন্থী আইনজীবীদের পুরোপুরি দখলে ছিল। বিচারপতি খায়রুল হকের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলে পুলিশ। বাংলাদেশের ইতিহাসে বিচারপতি খায়রুল হকই প্রথম অবসরপ্রাপ্ত কোনো প্রধান বিচারপতি যাকে জেলে পাঠানো হয়েছে এবং এভাবে হাতকড়া পরানো হয়েছে। যখন বিচারপতি খায়রুল হককে কাঠগড়ায় তোলা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্তত 100 নেতাকর্মী। তাদের অনেকের বক্তব্য ছিল জনসভায় দেয়া ভাষণের মতো। দর্শক, বোঝা যাচ্ছে রাজনৈতিক প্রতিশোধ নেয়ার কারণেই বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। যদি সেটি হয়, তাহলে এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি কেন? 1 বছর পর কেন গ্রেপ্তার করা হলো? সে প্রশ্নের উত্তর জানার আগে দেখে নেই কেন রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি আসছে। বিচারপতি খায়রুল হকের প্রতি বিএনপির ক্ষোভের কারণ বোঝা কোনো কঠিন ব্যাপার নয়। 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় আপিল বিভাগ। সে সময় প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। ওই রায়ের পরপরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংসদ। 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেও এর জন্য মূলত প্রধান বিচারপতি খায়রুল হককে দায়ী করে আসছে বিএনপি। এর আগে 2005 সালে হাইকোর্টের বিচারক থাকার সময় তিনি পঞ্চম সংশোধনী মামলায় জেনারেল জিয়ার সামরিক শাসনকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করেন। এটিও বড় রাজনৈতিক ধাক্কা তৈরি করে বিএনপির জন্য। ফলে বিএনপি নেতার করা হত্যা মামলায় বিচারপতি খায়রুল হককে আসামি করা, অন্তর্বর্তী সরকারের পুলিশের মাধ্যমে তড়িৎ গ্রেপ্তার এবং আদালতে বিএনপিপন্থী আইনজীবীর মাধ্যমে হেনস্থার ঘটনা থেকে পরিষ্কার অতীতের প্রতিহিংসার বাস্তবায়ন ঘটাতে মিলেমিশে কাজ করছে সরকার ও বিএনপি। সবচেয়ে বিস্ময়কর হলো, খায়রুল হককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলেও বিচারকের সামনে রাষ্ট্র ও বিএনপির আইনজীবীরা সেই মামলার বিষয়ে বলতে গেলে কোনো কথাই বলেননি। তাদের সবার ক্ষোভ ছিল বিচারক থাকার সময় বিচারপতি খায়রুল হকের দেয়া রায় নেই। এতে স্পষ্ট আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়, রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে গ্রেপ্তার করা হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান এই বিচারপতিকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, সেটি হলো কোন বিচারককে কি তার দেয়া রায়ের জন্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে গ্রেপ্তার করা যায়? বিএনপি ও সরকারের বিজ্ঞ আইনজীবীরাও জানেন, যেহেতু সর্বোচ্চ আদালতের রায়, সেহেতু ওই রায়ের জন্য সর্বোচ্চ আদালতের কোনো আদেশ ছাড়া কিছুই করার নেই। সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, বিচারিক সিদ্ধান্তকে ফৌজদারি মামলার অজুহাত হিসেবে ব্যবহার করা বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের নীতির উপর সরাসরি আঘাত। সূত্রগুলো বলছে, গোপালগঞ্জে হত্যাকাণ্ড এবং মাইলস্টোন দুর্ঘটনার পর অন্তর্বর্তী সরকার যে তালগোল পাকিয়ে ফেলছে, তা থেকে জনগণের দৃষ্টি সরাতে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় সরকার একটি গ্রুপ। এমনকি তাকে পুরো দিন ডিবি অফিসে রাখা হয়। সরকার আরেকটি গ্রুপ এ নিয়ে তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিল। দর্শক, অবসরপ্রাপ্ত কোনো প্রধান বিচারপতিকে গ্রেপ্তার এবং হাতকড়া ও মাথায় হেলমেট পরিয়ে আদালতে নেয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এর আগে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এস.কে সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলার রায় এসেছে। 2021 সালের 9 নভেম্বর 2 ধারায় তাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই মামলায় গ্রেপ্তার হননি এস.কে সিনহা। মামলা হওয়ার আগেই তিনি দেশ ছাড়েন। ইউনূস সরকার আমলে উচ্চ আদালতের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকও গ্রেপ্তার হয়েছেন। তাকেও একইভাবে হাজির করা হয় আদালতে, যেখানে তিনি ভয়াবহ মবের তাণ্ডবের শিকার হন। এমনকি তাকে বেশ কয়েকদিন হাসপাতালেও রাখা হয়। গত বছর 19 সেপ্টেম্বরের মধ্যে 6টি হত্যা মামলার আসামি হন তিনি। এরপর আরো অনেক মামলা হয় তার বিরুদ্ধে। এমনকি এ বছরের 5 মার্চও তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। প্রশ্ন হলো, এভাবে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিদের হত্যা মামলার গণ আসামি হিসেবে গ্রেপ্তার করে কি বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার?
একদিকে সারা দেশে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, অন্যদিকে সরকার ও তাদের মিত্রদের ঐক্যে ভয়ের পরিবেশ ঘিরে ধরেছে বিচারাঙ্গনকে। কেবল রায় ঘোষণার কারণে বিচারকদের হত্যা মামলার আসামি ও গ্রেপ্তারের নজিরবিহীন ঘটনা আদালতের বর্তমান বিচারকদেরকেও করে তুলেছে উদ্বিগ্ন। সম্প্রতি প্রথম আলোর এক গোল টেবিলে ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, বিচারপতিদের সবাই এমন ভয়ের পরিবেশে ঠিকমতো রায় দেয়া নিয়ে চিন্তিত। তিনি বলেন, রায় তো দূরের কথা, আদেশই বা কে দিবে। প্রশ্ন হলো, এমন পরিস্থিতি যারা তৈরি করেছেন তারাও যে ভবিষ্যতে এর শিকার হবেন না সে নিশ্চয়তা কে দিবে? নাকি মবের স্থপতিরা একটি অনন্ত বিশৃঙ্খল দেশ তৈরির মাধ্যমে নিজেদেরকে নিরাপদ রাখার স্বপ্ন দেখে যাচ্ছেন? সেজন্য সাংবাদিক ডেভিড ব্র্যাকবার্ন বলেছেন, বাংলাদেশ সরকার বা বিচার ব্যবস্থা যদি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জবাবদিহিতা প্রক্রিয়ার জন্য বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে চায়, তাহলে অবিলম্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির মুক্তি নিশ্চিত করতে হবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।